গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন দিল্লিতে। সেখানে তিনি বলেন, আবাস যোজনা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো টাকা দেওয়া হচ্ছে না, ফিনান্স কমিশনের টাকাও দেওয়া হচ্ছে না। যদি কোনো ভুল হয়ে থাকে তবে টাকা বন্ধ করে দিন। কিন্তু 155টি দল রাজ্য পরিদর্শনে এসেছে, আমাদের যা ব্যাখ্যা দেওয়া সবই দেওয়া হয়েছে, আজ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হয়নি। এখন 100 দিনের টাকা দ্রুত দিন, এই কথা মনোযোগ দিয়ে শুনলেন নরেন্দ্র মোদী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের 100 দিনের কাজের টাকা কবে ছাড়া হবে এবং গত সপ্তাহে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির যে বৈঠক হয় সেই বৈঠকের ফল কি হলো, অর্থাৎ ফল কতটা এগুলো, সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা দেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সবার আগে সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্যে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। 100 দিনের কাজের টাকা কবে ছাড়া হবে সেই সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গত সপ্তাহে নয়াদিল্লিতে বৈঠক হয়। সেই বৈঠকে মমতা ব্যানার্জির সঙ্গে সময় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে যে আলোচনা হয় সেই আলোচনার সাপেক্ষে কী ফল হয়েছে সেটা আপনাদের এবার জানাবো। বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদ ভবনেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 জন সাংসদ। প্রায় 20 মিনিট ধরে চলে বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যে বক্তব্য সেখানে রাখেন সেটা আপনাদের এবার শোনাবো। সুপ্রিয় দর্শক, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন সেগুলি হলো, লোকসভা রাজ্যসভার 10 সাংসদের নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। সংবিধানের নিয়ম আছে, 2023 সালের বাজেটেও আমাদের রাজ্যের জন্য 100 দিনের কাজের কোনো বরাদ্দ ধার্য করা হয়নি। আবাস যোজনা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো টাকা দেওয়া হচ্ছে না। ফিনান্স কমিশনের টাকাও কিন্তু ঠিকমতো দেওয়া হচ্ছে না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে টাকা বন্ধ করে দিন। কিন্তু 155টি দল রাজ্য পরিদর্শনে এসেছে এ পর্যন্ত, আমাদের যা ব্যাখ্যা দেওয়ার সবই দিয়েছি, তবুও আজ পর্যন্ত কিন্তু সেই টাকা ছাড়েনি। প্রধানমন্ত্রী বলেছেন ওনার অফিসার এবং আমাদের অফিসার বৈঠক করবে, প্রয়োজনীয় যাবতীয় ব্যাখ্যা সেখানে দেওয়া হবে। আমরা কেন্দ্রের ভাগ পাচ্ছি না, গরিব মানুষের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু ঠিক নয়। প্রধানমন্ত্রী মন দিয়ে আমাদের কথা শুনেছেন, অদূর ভবিষ্যতে হয়তো খুব তাড়াতাড়ি এই ব্যাপারে বরফ গলবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাঙানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না, তাই টিপ্পণীও কাটব না। সংসদীয় দল যদি কোনো রকম কথা বলে থাকে সে ব্যাপারে আমি কিছু বলবো না, ওরা নিজেদের জবাব দেওয়ার যোগ্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ডিরেক্টকে জিজ্ঞাসা করেন, তারা এই ব্যাপারে জবাব দিতে পারবে। এরপরে মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রের কাছ থেকে 1,10,000 কোটি টাকা বরাদ্দ বকেয়া রয়েছে, কেন টাকা দেওয়া হচ্ছে না তা নিয়ে অফিসারদের সঙ্গে খুব দ্রুত বৈঠক হবে এবং আশা করা যাচ্ছে এই বৈঠকের পরেই উক্ত দুটি বিষয়ের টাকা, অর্থাৎ দুটি প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্র সরকার। পরে তিনি বলেন, আমরা বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে যেন বকেয়া টাকা দেওয়া হয় এবং গরিব মানুষ যেন অভুক্ত না থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপরে মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসাবে সুপারিশ করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, আমরা দলিত মুখ চেয়েছিলাম, খাড়গেজির নাম সুপারিশ করেছি আমি, আমায় সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরে তিনি আরও বলেন, নীতিশ কুমার এতে ক্ষুব্ধ হয়েছেন কি না এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে এমন কোনো খবর নেই বা এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। পরবর্তীকালে তিনি আরও বলেন, 100% ভিভিপ্যাট গণনা হোক, এটাই আমি চাই। আমি সকলকে সম্মান করি, যদি রাহুলজি ভিডিও না করতো তাহলে তো আপনারা জানতেও পারতেন না। এরপরে আরও বলেন, সকলকে মেরি ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক বৈঠক শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি, যেহেতু উক্ত বৈঠকে 2 শ্রেণীর অফিসারের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা হয়েছে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের যে অফিসারদের বৈঠকের কথা হয়েছে সেই বৈঠকে কিন্তু এই দুটি প্রকল্প নিয়ে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা এবং পিএম আবাস যোজনার টাকা নিয়ে সেখানে আলোচনা হবে এবং আলোচনা মাফিক সেখানে কিন্তু স্থির হবে এই প্রকল্পের টাকা কবে ছাড়া হবে এবং সেটা কিন্তু খুব দ্রুতই হতে চলেছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।
সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি। 100 দিনের তদারকিতে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার নিয়োগ করবে রাজ্য সরকার, এবং সেই সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত ধারণা দেব, এবং ওই ইঞ্জিনিয়ার নিয়োগ হলে 100 দিনের প্রকল্পে কী কী উন্নতি হবে সেই সম্পর্কে আপনাদের এবার জানাবো। প্রশাসনের অন্তরে খবর, আপাতত 5টি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পদ তৈরির জন্য অর্থ দপ্তরের অনুমোদন চেয়েছিল পঞ্চায়েত দপ্তর। ইতিমধ্যে সেই পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে অর্থকর্তারা। এর ফলে 100 দিনের কাজের প্রকল্পের বরাদ্দ এখন বন্ধ। তবে এই অবস্থাতেই বিশেষ করে ওই কাজের সহযোগিতা একাধিক সিনিয়র ইঞ্জিনিয়ারের পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। ঘটনাচক্রের দাবি আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করতে যাওয়ার আগেই এই কাজ সেরে ফেলেছে অর্থ এবং পঞ্চায়েত দপ্তর। প্রবীণ আমলাদের অনেকের দাবি, এই বৈঠকের পরে প্রকল্পের বরাদ্দ ছাড়ার একটা ইতিবাচক ইঙ্গিত মিলেছে। তবে এই পদক্ষেপ রাজ্যের অনুকূলেই যাবে, তাই সম্ভবত এই প্রস্তুতি। প্রশাসনের অন্তরে খবর, আপাতত 5টি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের পদ তৈরির অর্থ দপ্তরের অনুমোদন চেয়েছিল, এবং পঞ্চায়েত দপ্তর সেই অনুমোদন কিন্তু এর মধ্যে মিলে গিয়েছে। ইতিমধ্যে সেই পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে অর্থকর্তারা। ফলে ওই পদে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়োগ করার আর কোনো বাধা থাকার কথা নয়। এখনও পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবর যা শোনা যাচ্ছে, তাতে ওই প্রকল্পে বড় ধরনের কাজগুলির দেখভাল শুরু থেকেই করবেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। প্রয়োজন অনুযায়ী আরও দায়িত্ব পড়তে পারে তাদের কাঁধে। এক জেলাকর্তার বক্তব্য, বহু ধরনের কাজ প্রকল্পের আওতায়, যেগুলি ডিপিআর বা প্রকল্পের সবিস্তার রিপোর্ট এবং টেন্ডার প্রয়োজন। যা শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ কাজগুলি এই সব কিছু দেখভাল তারা করবেন, অর্থাৎ ওই ইঞ্জিনিয়াররা করবেন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য, এখন অনেকভাবে এবং প্রযুক্তির সহযোগিতায় কাজ হয়, ফলে সেগুলি নিরীক্ষণের জন্য বিশেষজ্ঞর দরকার পড়ে। সেই কারণে এমন পদ সৃষ্টি করা হয়েছে। শুধু ডিপিআর টেন্ডার কেন, বাকি সব বিষয়েও তাদের ভূমিকা থাকবে। বরাদ্দের প্রশ্নে তার সংযোজন না আসলেই বিশ্বাস নেই, তবে আমরা সব রকমভাবে প্রস্তুত রয়েছি। প্রয়োজনীয় সব কাজ সেরে রাখা হয়েছে। প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, সংশ্লিষ্ট প্রকল্পগুলির মধ্যে 100 দিনের কাজের প্রকল্পের আগেই আটকে ছিল কেন্দ্রীয় বরাদ্দ। এখন এই পরিস্থিতির প্রায় বছর ঘুরে গেলেও বরাদ্দ আসেনি। এখনও পর্যন্ত প্রকল্পে প্রায় 7,000 কোটি টাকা বকেয়া দাবি করছে রাজ্য সরকার। জট কাটতে কেন্দ্রের কাছে একাধিকবার দাবি করা হয়েছে, এবং পরিস্থিতি তবুও কিন্তু বদলায়নি, বরং দফায় দফায় ঘুরে গিয়েছে বহু কেন্দ্রীয় দল। সংশ্লিষ্ট সূত্র আরও জানাচ্ছে, বিরোধীদের তোলা অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি এই প্রকল্পের কাজের দাবি প্রশাসনিকভাবে করা হয়েছিল, তার বাস্তব প্রয়োগ এবং গুণমান খতিয়ে দেখেন পর্যবেক্ষক দলের সদস্যরা। তাতে গুণমান, প্রকল্পের বাস্তবায়ন এবং অস্তিত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন তারা। গত বছর কাজের খামতির নিরেখে কয়েকটি জেলাকে বিপুল অঙ্কের জরিমানাও করেছে সেই কেন্দ্রীয় প্রশাসক দল। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সেই দিক থেকে রাজ্যের পদ সৃষ্টির এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। সংশ্লিষ্ট মহল আরও মনে করে দিচ্ছে, এইসব কাজের ব্যাপারে এবং খামতি নিয়ে একাধিক সুপারিশ দিন থেকে করে আসছে কেন্দ্র সরকার। রাজ্য পর্যায়ক্রমে সেগুলি কার্যকর করার পথে হেঁটেছে। তার মধ্যে অন্যতম ছিল জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ। ভুয়ো এবং অন্যান্য জব কার্ড বাতিল করা হয়েছে বহু। প্রকল্পের নজরদারি এবং প্রযুক্তির ব্যবহার, অক্ষাংশ দ্রাঘাংশ দিয়ে তার প্রমাণ ইত্যাদি দফায় দফায় চালু করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রকল্পের বরাদ্দ দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে, এরপরে এই পদক্ষেপ কেন নেওয়া হয়েছে? রাজ্যের দাবি, সময়ের সঙ্গে কেন্দ্রের সুপারিশ মেনে অডিট, জিও ট্যাগিং, নজরদারি, মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার, দল গড়ে কাজের নজরদারি সব চালু করা হয়েছে। আধার সংযোগের কাজও 99% বেশি হয়ে গেছে, ফলে এটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া। পঞ্চায়েত মন্ত্রীর দাবি, সময় এবং প্রয়োজন অনুযায়ী আমরা সবসময় পদ্ধতি মার্জিত করে থাকি, এটাও তারই একটা অঙ্গ, তিনি দাবি করেছেন। সুপ্রিয় দর্শক, এই দুটি প্রতিবেদনের উপর ভিত্তি করে আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে, অর্থাৎ খুব তাড়াতাড়ি, এই দুই প্রকল্প নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসারদের মধ্যে একটা বৈঠক হবে, এবং সেই বৈঠকে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যা খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হবে। এবং মিটিয়ে নেওয়ার পরেই কিন্তু 100 দিনের কাজের প্রকল্পের টাকা এবং পিএম আবাস যোজনার টাকা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্র সরকার। এই পর্যন্ত এই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এ প্রসঙ্গে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেহেতু লোকসভা ভোট খুব কাছাকাছি এসে গিয়েছে, অর্থাৎ 2024 সালের এপ্রিল মে মাসের দিকে এই লোকসভা ভোট অর্থাৎ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই কিন্তু এই যে প্রকল্পগুলি বকেয়া রয়েছে, সেই বকেয়াগুলি কিন্তু মিটিয়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে কেন্দ্র সরকারের। এবং তার আগে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো খুব তাড়াতাড়ি শুধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে
উভয় পক্ষ থেকেই। এই জন্যেই খুব তাড়াতাড়ি উভয় পক্ষের অফিসারদের সঙ্গে একটা বৈঠক জরুরিভাবে ডাকা হচ্ছে। সেই বৈঠকে কিন্তু এই দুটি প্রকল্পের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো মিটিয়ে নেওয়া হবে এবং তারপরেই এই দুটি প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হবে বলে এখনও পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। সুপ্রিয় দর্শক, নিশ্চয় মনে আছে আমি আগেরবার বলেছিলাম আগের ভিডিওতে যে ডিসেম্বর মাসের মধ্যে এই দুটি প্রকল্পের টাকা কিন্তু ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরেও কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে এই জট কাটেনি, অর্থাৎ যে সমস্ত সুপারিশ কেন্দ্র সরকারের পর্যবেক্ষক দল করেছিল সেইগুলো কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পুরোপুরি তারা পায়নি বলেই কিন্তু এই টাকা এখনও পর্যন্ত ছাড়া হয়নি। তবে এই বৈঠকের পরে, অর্থাৎ এখন অফিসার লেভেলের যে বৈঠক হবে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অফিসার লেভেলের যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু এই ব্যাপারগুলো মিটে যাবে এবং মিটে যাওয়ার পরে কিন্তু উক্ত দুটি বরাদ্দ যেগুলো বকেয়া রয়েছে সেগুলো ছেড়ে দেওয়া হবে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল 100 দিনের প্রকল্পের সম্পর্কে একটা সঠিক আপডেট এবং এরপরে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করুন, আমি যথাযোগ্য সরকারি গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং বন্ধুমহলে শেয়ার করে সকলকে সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সঠিক সময়ে সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা এরকম কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো একটা প্রকল্প নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব।